সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই চতুর্থ ওয়েবিনারে। আজকে আমাদের মাঝে ভার্চুয়ালি উপস্থিত আছেন প্রফেসর ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, আমার সরাসরি শিক্ষক। স্যার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে প্রফেসর হিসাবে। স্যারকে অনেকেই চিনেন তার কাজের মাধ্যমে, তার ডেভেলপমেন্ট এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে নানা লেখা আপনারা হয়তো বা আমি শিওর যে কোথাও না কোথাও আপনি পড়েছেন। স্যার আজকে সম্মতি দিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সে বিষয়টি হচ্ছে আজকে আমাদের টপিকটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি টু হ্যান্ডেল ডিজাস্টার ইন বাংলাদেশ। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি টু হ্যান্ডেল ডিজাস্টার ইন বাংলাদেশ। যেহেতু আমরা লোক প্রশাসন বিভাগ, সো অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্যার একাধারে লোক প্রশাসন বিভাগের ছাত্র। এরপরে স্যার নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ে এমফিল করেছেন এবং পরবর্তীতে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। স্যার আমার ওই অর্থে স্যারকে নিয়ে আর বলার ওই অর্থে বলার অনেক কিছু আছে, বাট আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি স্যারের কাছে চলে যেতে চাই। এবং স্যার যদি আপনার নিজের সম্পর্কে কিছু বলে তারপরে যদি স্যার আপনি একটু শুরু করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আমাদের ছাত্রছাত্রী যারা আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাত্রছাত্রী এবং আমাদের কলিগও আমাদের সাথে জয়েন করেছেন। তো স্যার আমি আপনাকে অনুরোধ করব যে স্যার আপনার সম্পর্কে একটু কিছু বলে আপনি এই আজকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। যদি সম্ভব হয় স্যার প্রথম আলোচনা আমরা 15 মিনিটে সীমাবদ্ধ রাখতে চাই, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে বা ডিসকাশনে যেতে চাই। তো স্যার আপনার জন্য প্রথম পর্যায়ের সময় বরাদ্দ 15 মিনিট। এখন স্যার আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আপনার আজকের বিষয় স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি এবং বাংলাদেশ টু হ্যান্ডেল ডিজাস্টার ইন বাংলাদেশ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ কৃষ্ণ। আমার সৌভাগ্য যে আজকে এরকম একটা রোজার মধ্যে এরকম আটকে থাকার মধ্যেও যে এরকম একগুচ্ছ দারুণ সহকর্মীদের সাথে, তরুণ গবেষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার দেখার সুযোগ হচ্ছে, সেটা একটা সৌভাগ্য। কারণ আমরা তো সব এরকম একটা মহা দুর্যোগের মধ্যে পড়ে সবাই দুর্যোগ আক্রান্ত। তো সেই দুর্যোগের মধ্যে কিভাবে সময়টাকে আরেকটু কাজে লাগানো যায়, কিভাবে আমরা পরস্পরের সাথে যুক্ত থাকতে পারি। কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলা করার একটা বড় রাস্তা কিংবা একটা বড় উপায় হচ্ছে পরস্পরের সঙ্গে যুক্ত থাকা, পরস্পরের সাহায্যে আসা। তো দুর্ভাগ্যজনকভাবে কোভিড যে মহা দুর্যোগটা পৃথিবীব্যাপী চলছে, সেই দুর্যোগটা অন্যান্য দুর্যোগ থেকে খানিকটা আলাদা এই অর্থে যে এই দুর্যোগ প্রথমবারের মতন, মানে আমাদের জানাই আমাদের সাম্প্রতিক ইতিহাসে এটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে মানুষ যে বিপদে পড়লে মানুষের কাছে যাবে, সেই যে প্রাকৃতিক সহমর্মিতার জায়গাটা, সেই জায়গাটা প্রচন্ড রকম ভাবে বাধাগ্রস্ত করেছে। অর্থাৎ আমরা এখন বিপদে পড়লে আমরা যেতে পারছি না। আমরা জানতে পারি আমার নেক্সট ডোরে যদি কেউ আমার ভাই, আমার বাবা, এমনকি আমরা দেখেছি যে তারা অসুস্থ হলে তার সন্তান তার কাছে যেতে পারছে না, কিংবা তার সন্তানের অসুস্থতায় তার বাবা কাছে আসতে পারছেন না। এই যে একটা আমাদের চিরায়ত এতদিন দেখে আসা যে সমাজ, যে চর্চার মধ্যে আমরা ছিলাম, সেই জায়গাটাতে একটা বড় রকমের ধাক্কা দিয়েছে এই মহা দুর্যোগটা। ফলে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে মানুষের যে একটা সহজাত পরিবার কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক একটা যে চেষ্টা ছিল, সেই চেষ্টাটা অর্থাৎ নিজের আত্মীয়রা মিলে ঠিক সামলাবো, নিজের পাড়া প্রতিবেশী মিলে সামলাবো, সেই যে সামলানোর, সমাজ দিয়ে সামলাবো, সেই সমাজ দিয়ে সামলানোর ব্যাপারটা এই প্রথমবারের মতন মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চ্যালেঞ্জের মুখে এসছে। অর্থাৎ এই দুর্যোগটা আমরা মিলে এটাকে সামাল দিতে পারছি না, বা আমি আমার আত্মীয় স্বজনরা মিলে সামাল দিতে পারছি না, আমার পাড়ার লোকজনরা মিলে সামাল দিতে পারছি না। এটা এমন একটা পক্ষ দরকার যে পক্ষটা অনেকটা পেশাদারি দায়িত্ব পালন করবে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য। আর এই জায়গাটাতেই আমরা যুক্ত করছি আসলে আমাদের প্রশাসনের কথা, আমাদের প্রশাসনিক সক্ষমতার কথা, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। আমি খুব মানে এটা ডেফিনেটলি আমি আশা করি না, বা আমি
আপনাদের কারো কাছ থেকেই সেটা আশাও করি না এবং আমি সেটা করার জন্য প্রস্তুত না, যেটা তো আমরা কোনো ক্লাস নিব না। এটা হচ্ছে যে আপনারা যারা আজকে এসেছেন এই এই আলোচনাতে, তাদের সবার সাথে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো শেয়ার করা এবং ওই যে আমাদের ফিজিক্যাল ডিস্ট্যান্সিং এর কারণে আমাদের যে পরস্পরের মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছে, সেই দূরত্বটা যেন খানিকটা আমরা ঘুচিয়ে নিতে পারি এই ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে, সেটার একটা চেষ্টা। ফলে অ্যাজ সাচ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই দুটো বড় প্রপঞ্চ নিয়ে আমরা কথা বলার কথা ঠিক করেছি বটে, কিন্তু ওইগুলোর তাত্ত্বিক বিষয়, ওইগুলোর যে জটিল মেকানিক্যাল ডিসকাশন, আমরা সেইখানে যাব না। আমি যতটুকু সময় কথা বলতে চাই বাকি 10 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে এই যে দুর্যোগটা, এই দুর্যোগটাকে যারা ব্যবস্থাপনা করছে, সেই ব্যবস্থাপনার যারা যে 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 প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, আমরা তাদেরকে অধ্যয়ন করি। আমরা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ি কিংবা আমরা সামাজিক বিজ্ঞানের অন্যান্য অনেকগুলো বিষয়, যেমন কথার কথা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, কিংবা এমনকি সমাজ বিজ্ঞানে, সমাজ কল্যাণে কিংবা উন্নয়ন অধ্যয়নে আমরা যারা পড়াশোনা করছি, তাদের একটা বড় ফোকাস হচ্ছে যে সোশ্যাল ফিনোমেনা গুলা, বা সেই ফিনোমেনা গুলা অনেক সময় ন্যাচারাল হতে পারে, অনেক সময় মানুষ খুব পরিকল্পনা করে ডেডিকেটেডলি ডেলিভারেটলি করতে পারে, তখন তাকে আমরা উন্নয়ন বলি। তো এই 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 ফেনোমেনা গুলা, অর্থাৎ সোশ্যাল চেঞ্জ যেগুলো হয়, সেই চেঞ্জ গুলোকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করছি, কিভাবে ম্যানেজ করছি, সেই প্রক্রিয়াটা আমরা পড়ি। আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও পড়ি, আমরা ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ি, পলিটিক্যাল সায়েন্সেও পড়ি, সমাজ বিজ্ঞানেও পড়ি। তো এই যেহেতু এটা আমাদের অধ্যয়নের বিষয় বটে, সে কারণে আমরা একটু দেখতে চাই, একটু আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই যে আমরা এই কোভিড-19 উপলক্ষে যেভাবে আমরা এটাকে ম্যানেজ করছি, সেই ম্যানেজ করাটা কিরকম হচ্ছে, সেটা সম্পর্কে আমাদের কতগুলো দৃষ্টিভঙ্গি, কতগুলো মতামত আমরা নিয়ে আনতে চাই, এবং পরে আমরা ডেফিনেটলি আরো আপনারা মতামত, আপনাদের দৃষ্টিভঙ্গি, সেই জায়গাগুলোতে যেতে চাই। তো যদি আমি দেখি যে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, আমি এখান থেকে শেয়ার করতে পারি? সুযোগ আচ্ছা, আমি হ্যাঁ, আমার সুযোগ আছে, আমি কি সুযোগ দিব? স্যার স্যার আপনি পারবেন স্যার, এবং যদি আপনি চান আপনি করতে পারেন স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমি ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা করছি। স্ক্রিনে এমন কিছু নেই যেটা আমাকে বিরাট ব্যাপার, সেটা না। আমি দেখি এটা পারা যায় কিনা। আচ্ছা, আমার মনে হয় দরকার নেই, সেটা কোনো মানে অলরাইট, কিন্তু একটু কার ফোন, এটা মনে দরকার নেই। না, মামুন আপনাকে এটা ক্যান্সেল করতে হবে। ইটস অলরাইট, আমাদের দরকার নেই, শেয়ার করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আই টেক দ্য নোটস। সো এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। এনিওয়ে, সো হ্যাঁ স্যার। অলরাইট, আমরা আছি। রাইট, আমি যে যে জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই, প্রথমত হচ্ছে যে জাস্ট আমি একদম বলছি যে এটা very few points, এটা খুব কোনো structured lecture না। I'm not in a position to give any lecture today. I mean, that's not my purpose at all. তো আমরা যেটা বলতে চাই, একটা হচ্ছে প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রশাসনিক সক্ষমতা বলতে কি কি বুঝবো আমরা। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার আপনার কথা আমরা বুঝতে পারছি স্যার। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তো 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমরা দেখতে চাই যে রাষ্ট্র, রাজনীতি এবং প্রশাসন, এই বড় জিনিস, এটার মধ্যে একটা ছোট একটা সম্পর্কের রেখা আছে, রেখা খুব স্ট্রং সম্পর্কের রেখা আছে, ওটা একটু দেখতে চাই। 3 নাম্বার হচ্ছে যে যখন আমরা বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমরা ঠিক কোন পর্যায়ে, এটার অনেকগুলো স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে যেমন আমাদের সেক্রেটারিয়েট, অর্থাৎ আমাদের মন্ত্রণালয়, যারা নীতি প্রণয়ন করে, তাদের একটা পর্যায়ে। আবার যেমন ধরেন আমাদের ডিস্ট্রিক্ট অফিস, তারা একটা মাঝামাঝি জায়গা আছে, যারা ম্যানেজ করে, আর একটা যারা ডেলিভারি দেন, অর্থাৎ নীতি প্রণয়ন পর্যায়ে, নীতি ব্যবস্থাপনা পর্যায়ে এবং নীতি বাস্তবায়ন পর্যায়ে, অর্থাৎ স্ট্রিট লেভেল ব্যুরোক্রেসি যেটাকে আমরা আছি, যারা যারা অন গ্রাউন্ড ডেলিভারি দেন, সেটা একটা পর্যায়ে। ফলে আমি যখন ক্যাপাসিটির কথা বলবো, তখন এই 3টা পর্যায়ের ক্যাপাসিটিকে আমাকে দেখতে হবে। 4 নাম্বার হচ্ছে যে আমরা ফোকাস করতে চাই, অর্থাৎ এই ডিসকাশনটার উপরে আমরা কোভিড এর এক্সপিরিয়েন্স থেকে, যে আমরা আমাদের যে প্রশাসনিক কাঠামোটা আছে বাংলাদেশে, সেই প্রশাসনিক কাঠামো
এরকম একটা গ্রেট প্যান্ডেমিক, একটা 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 এনর্মাস একটা প্যান্ডেমিক, সেটাকে কিভাবে রেসপন্ড করলো, সেখানকার সক্ষমতাটা আমাদের আছে কিনা, সেটা কতটুকু আছে, আমরা কি দেখাতে পারলাম। আরেকটা হচ্ছে যে আমরা এটার ধরুন আমাদের আর একটা দুর্ভাগ্য যদিও, কিন্তু আমরা আজকে লেকচারের জন্য সেটাকে সৌভাগ্য হিসেবে নিচ্ছি, যে কোভিড যেমন একটা প্যান্ডেমিক, একটা বড় দুর্যোগ, মহা দুর্যোগ, তার সাথে আমফান গতকাল যেটা শেষ হয়েছে সেটাও একটা দুর্যোগ। এই যে একটা সাইক্লোন, এই দুটো দুর্যোগ, একটা হচ্ছে অজানা অচেনা অনেক বছরে হয় না এরকম একটা দুর্যোগ, আর একটা হচ্ছে প্রতি বছর নিয়মিত হয় এরকম একটা দুর্যোগ। এই দুটো দুর্যোগ ব্যবস্থাপনা করার যারা যুক্ত থাকলেন, তারা কি ম্যানিফেস্ট করলেন, তারা কি আমাদেরকে দেখাতে পারলেন, সেটা আমরা একটু যাচাই করে দেখবো। আর হচ্ছে যে এইগুলোকে রেখে আমরা হাউ টু মুভ ফরওয়ার্ড, সামনে যাওয়ার রাস্তাটা কি, এই হচ্ছে মোটামুটি আমরা কথা বলার কথা। তো আমি আমার ধারণা আমার বেশি সময় নেই। তো ওয়েল, ডেফিনেশনের দিকে আমাদের যাওয়ার কোনো ব্যাপার নেই, অর্থাৎ ডেফিনেশনটা যেরকম হয় হোক, ডেফিনেশনটা আমরা জানি যে কোভিড মানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটির কথা যদি বলছি, যদি খুব সোজা কথায় বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি হচ্ছে, আচ্ছা তারও আগে বোধহয় আমাদের এটা একটু বলা দরকার যে প্রশাসনিক সক্ষমতা আমরা যেটা বাংলা করি, কিন্তু সেই প্রশাসনটা কারা, সেই প্রশাসন কিন্তু অবশ্যই আমরা কিন্তু রেফার করিনি যে প্রশাসন বলতে, যেমন ধরুন আমি শিওর যে আপনারা যদি জিজ্ঞেস করি কাউকে, আমাদের এখানে কে আছে, ফর এক্সাম্পল মামুন, মামুন আপনি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটাকে অন করে যদি কথা বলেন, মামুন শুনতে পাচ্ছেন? মামুন কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এনিবডি, ধরা যাক বিপ্লব, বিপ্লব আপনি শুনতে পাচ্ছেন? শাহাদত, শাহাদত বিপ্লব শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শাহাদত বিপ্লব, আপনার কাছে কি মনে হয় প্রশাসন বলতে আমরা কি বুঝি? মানে এই যে আমরা সব কাছে বলি না, মানে আমি টেক্সটে কি আছে সেটা না, বাট হোয়াট ডু ইউ মিন বাই আরে প্রশাসন ঠিক করে দেবে, প্রশাসনের লোক আছে কিনা, এই যে প্রশাসন আমরা বুঝি, হোয়াট ডু ইউ রেফার? এক কথা হচ্ছে যে নিয়ন্ত্রণ, যেটা আর কি, যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, ওভারঅল যে কোনো একটা কাজকে হচ্ছে বাস্তবায়ন করা, নিয়ন্ত্রণ করা, সবকিছু মিলে ওভারঅল ভিউটা নিয়ন্ত্রণ করার। আবরার আছে এখানে, আমি খুব খুশি হয়েছি যে আবরার জয়েন করেছে আমাদের এখানে। আবরার আমার আমরা বিইউপি তে ওর সাথে এক ক্লাসে আমরা থাকার সুযোগ হয়েছিল। সো আবরার, আপনার কাছে এই যে আমরা যখন প্রশাসন বলি যে এসব প্রশাসনের দায়িত্ব, এসব প্রশাসন ঠিক করে দিবে, প্রশাসনকে নালিশ করি, এটা এই প্রশাসন বলতে আমরা কাদেরকে রেফার করি? স্যার একটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বলতে স্যার আমরা আসলে স্যার সরকারের একটা রিপ্রেজেন্টেটিভ বডি, যে কিনা একটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করে কোন একটা ডিমার্কেটেড টেরিনের মধ্যে স্যার, আমার মতে এটাই প্রশাসন স্যার। রাইট, এই দেখেছেন আপনারা কত স্মার্ট, বিপ্লব কিংবা আবরার, মানে দে গো বিয়ন্ড লাইক দিস ক্যাজুয়াল ডিসকাশন, তারা ভেরি টেক্সচুয়াল, দ্যাটস গ্রেট। সো অলরাইট, আমরা 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 যেটা বুঝাতে নরমালি সাধারণ মানুষ যেটা বোঝায়, প্রশাসন বলতে বেসিক্যালি বোঝায় পুলিশ, প্রশাসন বলতে বোঝায় ডিসি অফিস, তাই না? প্রশাসন বলতে কিন্তু বোঝায় না সিভিল সার্জন অফিস, প্রশাসন বলতে কিন্তু বোঝায় না এগ্রিকালচার অফিস, যদিও দে আর পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু ইউজুয়ালি আমরা রেফার করি হচ্ছে পুলিশকে রেফার করি, ডিসি অফিসকে রেফার করি, এরকম কাউকে রেফার করি। কিন্তু আমরা এখানে যেটা রেফার করছি সেটা কিন্তু ডিসি অফিস না, ইউএনও অফিসই না, কেবলমাত্র আমরা রাষ্ট্রের সার্ভিস ডেলিভারির সাথে যুক্ত, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা যাকে আমরা বলি, তাদের মোটামুটি সবাইকে যুক্ত করে বুঝাচ্ছি। তার মানে আমার এখানে ডাক্তার, অর্থাৎ যারা সিভিল সার্জন অফিস থাকবে, আমার কৃষি অফিস থাকবে, আমার খাদ্য অফিস থাকবে, আমার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা থাকবে, আমার পুলিশ থাকবে, ডিসি থাকবে, সবাই এদেরকে, অর্থাৎ রাষ্ট্রের যে লোক জনপ্রশাসনের যারা অংশ, তাদেরকে আমরা বোঝাতে চাচ্ছি। তো এই এদের এদের সক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, তাহলে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বলতে আমরা বুঝাচ্ছি তাদের সেই অ্যাবিলিটি, যে অ্যাবিলিটিটা দ্বারা তারা পলিসি ফর্মুলেটে অ্যাসিস্ট করেন এবং পলিসি ইমপ্লিমেন্ট করেন। সো অ্যাবিলিটি প্রিসাইজলি it's related to delivery the policy, অর্থাৎ তাদের এবং পলিসি বলতে অল ডিসিশনস, তাদের কাছে যে ম্যান্ডেট আছে, তাদের কাছে যে টাস্ক আছে, সেইটা
ডেলিভারি দেওয়ার যে অ্যাবিলিটিটা আছে সেই অ্যাবিলিটিটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে অনেকগুলো জিনিসের উপরে, ডিপেন্ড করে মানুষের ইন্টেলিজেন্সের উপরে, অর্থাৎ যে দ্য পার্সন হু ইজ ডেলিভারিং এট দ্য ভেরি মোমেন্ট, ডিপেন্ড করে হচ্ছে তার যে ইকোলজিতে থাকে, অর্থাৎ যেমন ধরেন একজন ইউনো, এখন ইউনো হচ্ছে একটা ধরেন একটা 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 উপজেলাতে উনি দায়িত্ব পেয়েছেন, এখন সেখানে একজন এমপি আছে, সেখানে একজন উপজেলা চেয়ারম্যান আছে, সেখানে অনেকগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, সেখানে অন্যান্য, এখন এই ইউনিয়ন এই ইউএনও যদি বাকি যে সমস্ত সরকারি কর্মকর্তা কিংবা রাষ্ট্রীয় যে সমস্ত অন্যান্য পদাধিকার যুক্ত মানুষজন আছে যেগুলোর নাম আমি বললাম, তাদের যদি সবার সহযোগিতা না পায় তাহলে কিন্তু ওই ইউএনওর পক্ষে একটা ডেলিভারি দেওয়া ডিফিকাল্ট। তাহলে তার ক্যাপাসিটি কিন্তু কনস্ট্রেইনড বাই দ্য ইকোলজি ইন হুইচ হি অর শি বিলংস টু। এইটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোলজি। তো এই ইকোলজিটা অনেক জায়গায় কালচার ম্যাটার করে, লিডারশিপ ম্যাটার করে, ফাইন্যান্স ম্যাটার করে, এগুলো অনেক কিছু মিলাই ডিপেন্ড করে ওর সক্ষমতাটা আছে সেটি। তো আমরা এই সক্ষমতা ডিফার করবে অ্যাজ ইউ সি, আমরা তিনটা পর্যায়ে আমরা দেখতে চাই। একটা হচ্ছে যে সচিবালয়, অর্থাৎ যারা আমাদের নীতি প্রণয়ন করছেন, আর একটা হচ্ছে যে যারা ব্যবস্থাপনা মেসো লেভেলে যারা কাজ করছেন, অর্থাৎ ডিভিশনাল কমিশনার অর ডেপুটি কমিশনার যারা এগুলোকে কোঅর্ডিনেশনের কাজ করছেন, আর অন গ্রাউন্ড যারা এটাকে ডেলিভারি দিচ্ছেন, অর্থাৎ যারা একেবারে মাঠে বাস্তবায়ন করছেন তারা। মানে আমরা যদি পুলিশের বলি যে পুলিশের হেডকোয়ার্টার ইজ দ্য লাইক দ্য ম্যাক্রো লেভেল, এন্ড দেন আমাদের ডিআইজি লেভেল, এসপি লেভেল হচ্ছে ম্যানেজ করছেন, আর ওসি লেভেল তারা যেটাকে ডেলিভারি দিচ্ছে, থানা লেভেল যেটাকে ডেলিভারি দিচ্ছে, অন গ্রাউন্ড ডেলিভারি দিচ্ছে। এখন এই তিনটা পর্যায়ে আমরা মাথায় রেখে যদি আমরা দেখি, দুটো দুর্যোগ আমরা দেখব, একটা হচ্ছে যে কোভিড, আর একটা হচ্ছে আমফান। কোভিড এর ক্ষেত্রে আমরা দেখেছি, যদি আমরা পলিসি লেভেলের ক্ষেত্রে দেখি, আমরা দেখেছি যে মারাত্মক রকমের ইনকোঅর্ডিনেশন আমরা দেখেছি। ইনকোঅর্ডিনেশন এমন কিরকম ভাবে দেখেছি যে উইদিন দ্য মিনিস্ট্রি সেখানে একটা একটা ম্যাল কোঅর্ডিনেশন আছে, ল্যাক অফ কোঅর্ডিনেশন আছে। জাস্ট একটা এক্সাম্পল আমরা যদি দেই, যে আপনারা দেখবেন যে বললো একদিন আমরা দেখলাম খবরের কাগজে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনৈক অতিরিক্ত সচিব তিনি বললেন যে সরকার ভিআইপিদের জন্য একটা হাসপাতাল বানাবেন। এই একই কথা যখন মন্ত্রী মহোদয়কে বলা হলো যে আসলে এটা করা হবে কিনা, উনি বললেন যে না, এটা করা হবে না। তাহলে আমাদের যে পলিটিক্যাল ইউনিট আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, তাদের মধ্যে একটা ম্যাল কোঅর্ডিনেশন আছে। আবার দেখা গেল কোঅর্ডিনেশনটা কিরকম, আপনি দেখবেন যে কুর্মিটোলা হাসপাতাল থেকে 3 জন ডাক্তারকে বরখাস্ত করা হলো। এইটা করলেন কে? ওই হাসপাতাল পরিচালক মন্ত্রণালয় থেকে। আবার যখন এটা জিজ্ঞেস করা হলো হাসপাতাল পরিচালককে, তিনি বললেন যে আমি জানি না, নিশ্চিত না। আবার যখন ডিজি অফিসে জিজ্ঞেস করা হলো তখন বলা হলো যে না, এটা আমরা করিনি, মন্ত্রণালয় করেছে। তার মানে আমাদের যে ম্যাক্রো লেভেল আর যে মেসো লেভেল আর যারা অন গ্রাউন্ড ডেলিভারি দিচ্ছেন, এই তিনটা লেভেলে আমরা দেখলাম যে আমাদের যে নীতি প্রণয়ন করার ক্ষেত্রে, অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সেটা একটা হাসপাতাল বানানোর ডিসিশন হোক আর কাউকে বরখাস্ত করার ডিসিশন হোক, তিনটা জায়গাতে কিন্তু আমাদের একটা ম্যাল কোঅর্ডিনেশন আছে। একই রকম ভাবে যখন আমরা গ্রাউন্ডে দেখছি, ডেলিভারি জায়গা দেখছি, তখন কিন্তু আবার পরিস্থিতিটা বদলে যাচ্ছে। আপনি দেখেন যে আমরা কিন্তু দুর্দান্ত রকমের কিছু উদাহরণ দেখেছি। এবার কিন্তু যেমন আমাদের পুলিশ সার্ভিস, দে রিয়েলি ডেলিভার্ড। মানে আমার আইজি অফিস কি করেছে না করেছে তা তো আমরা জানি না, কিন্তু মাঠে মাঠে, রাস্তায় ঘাটে, চেকপোস্টে যে আমাদের পুলিশের লোকেরা যে রিয়েলি সার্ভিস ডেলিভারি দিয়েছেন, এটা আমাদেরকে কিন্তু মানতে হবে। আমাদের প্রচুর ইউএনও সাহেবরা দিন নেই রাত নেই, একদম মাঠে থেকে, ধান কাটা থেকে শুরু করে, এই মানুষকে ত্রাণ বিতরণ থেকে শুরু করে তারা কিন্তু দিয়েছেন। ডিস্ট্রিক্ট অফিসগুলো দিন রাত কাজ করেছেন। কিন্তু অর্থাৎ আমার যারা অন গ্রাউন্ড ক্যাপাসিটি আমি দেখছি, সেই জায়গায় কিন্তু দুর্দান্ত রকমের কিছু ডেলিভারি তারা দিয়েছেন, অর্থাৎ সক্ষমতার একটা প্রকাশ কিন্তু তারা ওখানে করতে পেরেছেন। যে সক্ষমতাটার প্রকাশ আমরা আমাদের পলিসি প্রণয়ন লেভেলে যেটার আমরা খানিকটা দুর্বলতা দেখেছি। মানে ইউএনও যখন কাজ করেন তিনি কিন্তু ইন কোঅর্ডিনেশন উইথ অল আদার এজেন্সিজ, মানে তার আন্ডারে কিন্তু কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, পিআইও, সমস্ত ডিপার্টমেন্টের অফিসদেরকে নিয়েই কিন্তু উনি ডেলিভারিটা দেন। এই যে ত্রাণ ব্যবস্থাপনাটা হচ্ছে, আপনারা দেখেছেন যে সরকার কি করতেছে। সরকার দেখেছে যে তার পলিটিক্যাল চেঞ্জ যেটা আছে, দ্যাট ডিডন্ট ওয়ার্ক। দেন হোয়াট ইট ডিড, যে সে কিন্তু প্রশাসনকে, অর্থাৎ মানে গভর্নমেন্টের যে পার্মানেন্ট স্ট্রাকচারটা আছে তাকে এনগেজ করলো।
এবং তাকে এনগেজ করলে ত্রাণ বিতরণ এবং ব্যবস্থাপনা পার্টিকুলারলি মাঠ লেভেলে, মাঠ পর্যায়ে যে ত্রাণ বিতরণটা সেটা কিন্তু চলে গেল রাজনৈতিক কর্তৃত্ব থেকে প্রশাসনিক কর্তৃত্বের আন্ডারে। এবং এই যে চলে গেল, সেই চলে যাওয়াটা কিন্তু দুটো পর্যায়ে হ্যান্ডেল হচ্ছে। একটা হচ্ছে পলিসি লেভেল হ্যান্ডেল হচ্ছে যখন, তখন উই সি লট অফ ম্যাল কোঅর্ডিনেশন, বাট ওয়েন ইট গোজ অল দ্য ওয়ে ডাউন টু দ্য গ্রাউন্ড লেভেল, স্ট্রিট লেভেল, তখন কিন্তু সৌভাগ্যজনকভাবে কিন্তু আমরা দেখেছি যে এটা কাজ করেছে কোভিড এর ক্ষেত্রে পার্টিকুলারলি। যদি এটার সাথে আমরা আমফানের তুলনা করি, আমফানের ক্ষেত্রে, আমফান হচ্ছে একটা সাইক্লোন, আমফানকে কি করে আমরা ম্যানেজ করব তার জন্য কিন্তু আমাদের কিন্তু কতগুলা আইন আছে একদম। যেমন আমাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, আমাদেরকে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান আছে, আমাদের একটা এসওডি আছে, স্ট্যান্ডার্ড অর্ডার অফ ডিজাস্টার, স্ট্যান্ডিং অর্ডার অফ ডিজাস্টার, এসওডি। অর্থাৎ কোন একটা দুর্যোগ দেখা দিলে, বন্যা কিংবা ঘূর্ণিঝড় হলে কে কি দায়িত্ব পালন করবে, নতুন করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলার দরকার নাই, এটা গিভেন। ওই গিভেনটা কিভাবে কে কি ফলো করব সেটা হচ্ছে এসওডি, স্ট্যান্ডিং অর্ডারস অফ ডিজাস্টার, এটা আছে। এটা হচ্ছে আমফানের ক্ষেত্রে। তাহলে আপনি দেখেন, একটা মহা দুর্যোগ যেটার জন্য কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেই, এসওপি নেই, এসওডি নেই, কোনো আইন নেই, হুইচ ইজ প্যান্ডেমিক, হুইচ ইজ কোভিড। অন দ্য আদার হ্যান্ড আমফান ইজ লাইক এ রেগুলার ফিনোমেনা, সো ওইটার জন্য আমার স্ট্যান্ডার্ড এসওডি আছে। ফলে এসওডিটা যখন থাকছে তখন কিন্তু ব্যুরোক্রেসি খুব স্মুথলি অপারেট করতে পারে, কারণ সে জানে ডিসি সাহেবের কি দায়িত্ব আছে, জানে আমাদের ইউএনও সাহেবের কি দায়িত্ব আছে, আমার ইউডিএমসি আছে, আমার আমার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, এমনকি ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, এবং অল কমিটিজ ওয়ার্ক আন্ডার এসওডি, এবং প্রত্যেকের দায়িত্ব একেবারে সুনির্দিষ্ট করা বলা আছে। ফলে ব্যুরোক্রেসির আমাদের, আমি জাস্ট কনক্লুড করতে চাই এক্ষুনি যে এই পর্যায়টা, যে ব্যুরোক্রেসি আমার মুশকিল কি দেখেন, ব্যুরোক্রেসি কোনো মেসের মধ্যে কাজ করতে পারে না। মানে ব্যুরোক্রেসি, যেমন ধরেন কোভিড, আনসার্টেনিটি, এইখানে ব্যুরোক্রেসি ভালো কাজ করতে পারে না। সে জানে না, আমি ক্রিয়েটিভলি সে রেসপন্স করতে পারে না। সেই মেসাকার কিন্তু আমরা প্রথম 2 মাস ধরে কিন্তু মেস দেখলাম, বিকজ কে কে ডিসিশন নেবে, কে কি বাস্তবায়ন করবে, এগুলো কিচ্ছু আমরা কিন্তু দেখতে পাইনি, এবং প্রচুর পরিমাণ আস্তে 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 সেটা কিন্তু একটু গুছিয়ে আসছে। তারপরে ব্যুরোক্রেসি যখন একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে, তখন ব্যুরোক্রেসি কাজ করতে পারে না। কিন্তু যেহেতু আমার আমফান, অর্থাৎ যেহেতু আমার এই সাইক্লোন, এটা একটা রেগুলার, এবং এটার জন্য কে কি দায়িত্ব পালন করবে সেটা অলরেডি কাগজে লিখিত আছে। কোভিডের জন্য লিখিত নাই, কিন্তু আমফানের জন্য লিখিত আছে। ফলে লিখিত জিনিস অনুযায়ী দ্রুত রেসপন্ড করা, সেটা কিন্তু ব্যুরোক্রেসির জন্য সহজ হয়েছে। তার ব্যুরোক্রেসি ক্যান ওয়ার্ক থ্রু আ ভেরি স্ট্রাকচার্ড certain environment. On the other hand, bureaucracy cannot really produce better outcome in uncertain environment. সেখানে আমার পলিটিক্যাল যে, তো আমি জাস্ট এটা বলি শেষ করতে চাই। ফলে এইরকম অবস্থাতে আমাদের ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিটাও এই দুটো পর্যায়ে, দুটো জায়গাতে কিন্তু ভ্যারি করবে উইথ দিস গ্রেট কাইন্ড অফ ভেরিয়েশন। সো আমি মনে হয় থামা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বকবক করে ফেললাম, বাট ওয়েল, লেটস টেক কোয়েশ্চেনস এন্ড আপনাদের মতামত নেওয়া যাক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা লাইভলি ডিসকাশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। I'm sure যে there are a lot of questions out there. I also have my own question for you, but before we go to the question and discussion, I think I have some announcement to make. So আগামীকাল আমাদের এই ওয়েবিনারে উপস্থিত হবে এআইটি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পিএইচডি গবেষক এবং আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি বিভাগের সহকারী অধ্যাপক রবিউল চৌধুরী। আর আগামী পরশুদিন 24 তারিখ, আগামীকালকের সময়টা ঠিক এই সময়ে বিকাল 3টা, আগামী পরশুদিন আমাদের মাঝে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী রিয়াজ। সেটা আগামী পরশুদিন রাত 9টায়। সো আমাদের আসলে সময় টাইমিংটা নিয়ে একটু কাজ করতে হবে, যে আসলে ওয়েবিনার গুলো কখন করলে ভালো হয় বা কি করলে ভালো হয় না হয়। এনিওয়ে, সো দ্যাট ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট। এখন আমরা একটু আলোচনায় আসতে পারি। আমার চ্যাট বক্সে আমি কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমাদের মাঝে অলরেডি উপস্থিত আছেন আমাদের কলিগ অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মশিউর রহমান। সে একটা প্রশ্ন, ওপিনিয়ন, হি হ্যাজ অ্যান ওপিনিয়ন। আই থিংক উই ক্যান অ্যালাউ ডক্টর মশিউর রহমান। ডক্টর মশিউর রহমান, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
ডক্টর মশিউর রহমান, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি আপনার মতামতটা 1 মিনিটের মধ্যে আমাদেরকে বলেন। স্যার শুনতে পাচ্ছেন আমাদের কথা। হ্যাঁ, আমি আছি, প্লিজ। আমি খুব খুশি যে আমাদের এখানে তন্ময় আসছে, আমাদের তনয় এসেছে। We are very happy to see you guys. ডক্টর মশিউর রহমান। হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার হ্যালো প্রশ্ন হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্ন হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ জনাব কৃষ্ণ কুমার সাহা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে আমি খুব একদম পছন্দের মানুষ প্রফেসর ডক্টর মারুফুল ইসলাম স্যারের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। যদিও স্যারের সাথে সরাসরি আমার কথা বলার সুযোগ হয়নি, কিন্তু স্যারকে আমি ফলো করি, স্যারের লেখালেখি গুলো আমি ফলো করি, স্যারকে আমার ভালো লাগে। তো আমি সুযোগ পেলাম কথা বলার জন্য। আমি আসলে জাস্ট একটা ওপিনিয়ন শেয়ার করতে চাচ্ছি 1 মিনিটে। সেটি হচ্ছে কৃষ্ণ শোনা যাচ্ছে তো না? আমি শুনতে পাচ্ছি। জি। ওপিনিয়নটি হচ্ছে আসলে আমরা জানি যে একটা মানুষের আসলে 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার শরীর, একটা হচ্ছে তার মনন। তো এখন সারা পৃথিবীতে আসলে এই 2টি বিষয় নিয়ে কাজ হচ্ছে। আমাদেরও স্বাধীনতার আজকের প্রায় 50 বছরের কাছাকাছি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে আমাদের দেশে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমরা আসলে আমাদের প্রায়োরিটি ঠিক করা নিয়ে বোধহয় আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। আমাদের দেশে অনেক ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু আমরা যে মূল যে বিষয়টা, যে 2টা বিষয় সারা পৃথিবী ফোকাস করছে, সেটি হচ্ছে, আমি যদি শরীরের জন্য বলি সেটি হচ্ছে হেলথ সেক্টর, আর যদি মননের জন্য বলি সেটি হচ্ছে এডুকেশন সেক্টর। তো এই 2টা সেক্টর সারা পৃথিবীতে টপ প্রায়োরিটি থাকে, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে আমরা আমরা ডেভেলপমেন্ট গুলো করছি, হয়তো বড় বড় ডেভেলপমেন্ট করছি, রাস্তাঘাট করছি, ব্রিজ করছি, কিন্তু আসলে আমাদের হেলথ সেক্টর, যেটি মানুষের সুস্থ থাকার জন্য, মানুষের ফিজিক্যালি ফিট থাকলে মানুষ সেটি একটা অ্যাসেট হতে পারে, দেশের একটা ভালো হিউম্যান রিসোর্স হতে পারে, কিন্তু আমরা সেই দিকে ফোকাস না দিয়ে আমাদের হেলথ সেক্টরটা যে কতটা অবহেলিত সেটা আজকের এই ক্রাইসিসে এসে অ্যাটলিস্ট এই করোনা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সরকারের আরো বোধহয় গুরুত্ব দেওয়ার সুযোগ এসেছে। আমাদের স্বাস্থ্যের যে ব্যবস্থার যে ক্যাপাসিটি, আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে কথা হচ্ছে, সেই প্রেক্ষিতেই বললাম যে আসলে স্বাস্থ্য ব্যবস্থার যে কতটা দুর্বল ক্যাপাসিটি, এটা মাস্ক নাই, পিপিই নাই, এবং ভেন্টিলেশন নাই, মানে কি যে একটা দুরবস্থা। আসলে এইখানে আমার মনে হয় সারা পৃথিবী অনেক এগিয়ে গেছে। আমরা অন্যের সাথে যদি কম্পেয়ার করতে না যাই, কম্পেয়ার করাটা আসলে মানে কতটা যুক্তিযুক্ত হবে আমি জানি না, তবে এইখানে গুরুত্ব দেওয়ার সুযোগ এসেছে। আর পাশাপাশি আমাদের শিক্ষা ক্ষেত্র, যেটিও সারা পৃথিবীতে আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদের সমসাময়িক সময়ে যে দেশগুলো স্বাধীন হয়েছে সেই দেশ, তাদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা এগুতে পারছে সেটি একটি বিরাট প্রশ্ন। তো এই জায়গাটা আমার মনে হয় আসলে সবচেয়ে বড় যে বিষয়টা আমার, সেটি মনে হচ্ছে পলিটিক্যাল উইল। আসলে আমরা যতই এই যে পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া হয়, পুলিশ পুলিশ কিন্তু কাজ করতে পারে, সেটা কিন্তু এই করোনাকালীন সময় দেখিয়েছে। অথচ তার মানে কি, আমরা স্বাভাবিক সময় পুলিশ কেন কাজ করতে পারছে না, সেটি নিশ্চয়ই ভেবে দেখার বিষয়। সেখানে নিশ্চয়ই পলিটিক্যাল উইলের কোনো অভাব আছে কিনা। আমার ধারণা এরকমই কিছু আছে। আমাদের রাষ্ট্রযন্ত্র বা সরকারগুলো বিভিন্ন ফোর্স গুলোকে তাদের নিজেদের সুবিধার জন্য বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে, যার কারণে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, আমাদের যে দুরবস্থা, এটা আসলে অনেকাংশে দায়ী। তো সুতরাং আমি মনে করি পলিটিক্যাল উইল ইজ এ মাস্ট। মশিউর স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় আপনার মতামতটা বুঝতে পেরেছি। স্যার, আমরা আর একটা প্রশ্ন নিয়ে দেন আমরা আপনার কাছে ফেরত যাব। আমাদেরকে প্রশ্ন করেছে চ্যাট বক্সে শাহাদাত বিপ্লব। শাহাদাত বিপ্লব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শাহাদাত বিপ্লব, হ্যাঁ, জি স্যার, শুনতে আপনি পাচ্ছি। যদি আপনার প্রশ্নটা একটু স্যারকে করেন ছোট্ট করে। হ্যাঁ, স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আমরা আসলে যে আমরা যদি শুরু থেকে করোনা মোকাবেলায় প্রশাসনিকভাবে স্ট্রং থাকতাম, সেক্ষেত্রে হচ্ছে এটা সম্ভব ছিল। আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই, তাহলে তাদের চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো নয়, সেটা তারাই বলেছে। কিন্তু তারা শুরু থেকে, জানুয়ারি থেকে তারা সতর্ক ছিল, এবং প্রশাসনিকভাবে বিভিন্ন সিদ্ধান্তের কারণে হচ্ছে তারা করোনা মোকাবেলায় সফল বলা চলে। কিন্তু সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কতটা ব্যর্থ স্যার, এই হচ্ছে মানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ব্যর্থতাটা আসলে কতটুকু স্যার, এটাই আমার
থ্যাংক ইউ থ্যাংক ইউ শাহাদাত স্যার, আপনার কাছে ফ্লোর। থ্যাংক ইউ। খুব ভালো প্রশ্ন। থ্যাংক ইউ মশিউর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে যে দেখেন, আমি এটা সবাই আমরা যারা এখানে আজকে আছি, আমি দেখছি ভেরি লার্নেড একটা অডিয়েন্স। আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তন্ময় মজুমদার আছেন, আমাদের ফ্যাকাল্টিরা আছেন। তো একটা জিনিস খেয়াল করার ব্যাপার, যে ধরুন আমরা হেলথ সেক্টর নিয়ে কথা বলছি যে আমাদের মাস্ক ছিল নেই, আমাদের ভেন্টিলেশন নাই এটসেট্রা। মাস ভেন্টিলেশন কিন্তু আমাদের থাকার কোনো কারণও নেই, কারণ আমাদের হেলথ সিস্টেম বা পৃথিবীর কোনো হেলথ সিস্টেমই অ্যাজ সাচ এরকম ভাবে এই কোভিড এর জন্য কেউ রেডি ছিলাম না আমরা, ফলে আমাদের কাছে এখানে থাকার কথা না। কিন্তু প্রশ্নটা হচ্ছে থাকবে না, এটাই স্বাভাবিক। বাট দেন প্রশ্নটা তার পর থেকে যে আমরা কি এটা তাহলে প্রকিউর করার আমাদের নেই, এটা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা এটাকে নিডটাকে কি অ্যাসেস করতে পেরেছি প্রপারলি, যে আমার আগামী 3 মাসে 6 মাসে 1 বছরে আমার কত মাস্ক লাগতে পারে, আদৌ লাগতে পারে কিনা। সেই নিডটাকে আমি ইনিশিয়ালি আমি যখন রেসপন্স পাওয়া শুরু করেছি ডিসেম্বরে, যখন আমি জানুয়ারিতে আমি কেস পাচ্ছি, জানুয়ারিতে যখন শুনতে পাচ্ছি যে চলে আসবে, ফেব্রুয়ারিতে আমার কাছে ঘাড়ের উপর চলে এসছে, সেই যে সময়টা, সেই সময়টা কি আমি আমাকে প্রস্তুতি নিচ্ছিলাম কিনা। আমার ভেন্টিলেশন তো আমার নাই, ঠিক আছে, আমাদের থাকার খুব একটা বেশি কারণ নেই, আমাদের অত ওইরকম সমস্যা না। কিন্তু আমরা যখন ঠিক করলাম, আমার যখন সায়েন্টিফিক কমিউনিটি যখন আমাকে ইনফর্ম করলো যে আমার এটা লাগবে, তখন কি আমি এটা প্রকিউর করার জন্য রেসপন্ড করেছি কিনা, প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়। ফলে ছিল না এতদিন, সেটা আমাদের বড় কোনো দুর্বলতা না, কিন্তু যখন থেকে আমরা ফিল করলাম যে আমাদের এটা লাগবে, তখন থেকে আমরা এটা কি কি ব্যবস্থা নিয়েছি, কি কি সিদ্ধান্তগুলো নিয়েছি, সেই সিদ্ধান্তের যে ধাপগুলো, সেই ধাপগুলোতে আমরা যথাযথভাবে রিয়াক্ট করতে পেরেছি কিনা, বিচারটা সেখানে করতে হবে। এই বিচারের যেমন ধরেন আমাদের বাজেট আসছে, সবাই আমরা বলছি আমাদের স্বাস্থ্য খাত ডুবে গেছে, স্বাস্থ্য খাতকে বাঁচানোর জন্য এবার বাড়াতে হবে। দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আজকে পর্যন্ত খেয়াল করেন, বাসায় যেও খেয়াল করবেন, আমাদের কি কোথাও এমন হয়েছে যে কোনো হাসপাতাল পেশেন্ট দিয়ে ওভার ফ্লাডেড হয়ে গেছে, ফলে আমাদের আর বসুন্ধরার মতন হাসপাতাল বানাতে হচ্ছে? আমাদের কি সমস্ত হাসপাতালের ক্যাপাসিটি কি স্যাচুরেটেড, যে আমাদের আর পেশেন্ট রাখার জায়গা নেই, ফলে আমাদের হাসপাতাল লাগবে? আমাদের কি সমস্ত ডাক্তাররা এমপ্লয়েড হয়ে গেছে, যে আর কোনো ডাক্তার, রোগী এসে দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা, আমাদের ডাক্তার নাই দেখার জন্য? ডু উই হ্যাভ দ্যাট সিচুয়েশন? তাহলে আমি 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 যে 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 প্রকিউরমেন্ট, যে বাজেটটা বাড়ছে, বা আমার হেলথ সিস্টেমের উন্নতি কথা বলতে গেলে যে আমরা টাকা পয়সা বাড়ানোর কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কথা বলছি, কোথায় ইনফ্রাস্ট্রাকচারের কোন ঘাটতির কারণে আমার কোন সার্ভিসটা নেই? আমরা যে মানুষটা মারা গেছে তাকে দেখেছি যে তাকে সে হাসপাতালে ভর্তি হতে পারেনি। তাহলে হাসপাতাল যে ছিল না তা তো না, হাসপাতাল ছিল কিন্তু হাসপাতালে ভর্তি হতে পারেনি, কারণ ওখান থেকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে এটা তো হাসপাতাল, সমস্যাটা তো হাসপাতাল নেই তা না, এটা হচ্ছে মানুষগুলো বা ওই সিদ্ধান্তগুলো, ওই পরিচালনা পদ্ধতি কারণ মানুষকে ফেরত দিয়েছে। আমার এখানে টেস্ট করাতে পারছে না, টেস্ট করানোর জন্য কি টেস্টের কোনো বন্দোবস্ত করিনি, এটা তো আমার কেন আমি বন্দোবস্ত করিনি, সেটা তো আমার ডিসিশনের ব্যাপার, এটা তো আমার ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা না। অর্থাৎ আমাদের যে সমস্ত যে সংকটগুলো হলো, সেই সংকটগুলোকে যদি আপনি দেখেন, দেখবেন যে এটা মোর of the way we are making decisions and implementing decisions, এবং which is basically the capacity question. ফলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি এই শব্দটা বলে আমরা খানিকটা ছোট করে ফেলেছি। এটাকে যদি আমরা আরেকটু বড় করতাম, অর্থাৎ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে আমরা কেবলমাত্র এখানে যে রাজনৈতিক এন্টিটি আছে তাদেরকে আমরা এক্সক্লুড করেছি টু সাম এক্সটেন্ট, কিন্তু সেটাকে যদি আমরা যুক্ত করে ওভারঅল রাষ্ট্রের ক্যাপাসিটির জায়গায় যেতাম, তখন আমরা আরো আমাদের মানে সমস্যার শিকড়ে যাওয়াটা সহজ। আমরা একটা মাঝামাঝি জায়গায় অ্যাড্রেস সেই স্কোপের মধ্যেই থাকার চেষ্টা করি। অলরাইট, থ্যাংক ইউ। লেটস টেক অ্যানাদার, মানে আমরা অন্যদের কথা শুনি। ও আরেকটা বোধহয় ভিয়েতনামের কথা, রাইট। ভিয়েতনামের ব্যাপারটা হচ্ছে যে ভিয়েতনামে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি এবং টার্সিয়ারি হেলথ কেয়ার, এটা মোরালেস আমরা মোটামুটি একই জায়গায় আছি, কিন্তু আমরা কিভাবে এটাকে রেগুলেট করছি, সিদ্ধান্তটা সমস্যাটা হচ্ছে সেই আপনারা সবাই জানেন যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স বলে একটা জিনিস আছে বটে, কিন্তু ওখানে কি সার্ভিস আছে? কিন্তু ভিয়েতনামে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলো যদি একটা কমপ্লেক্স থাকে, তাহলে সেটা মিনিংফুলি আছে, অর্থাৎ ওখানে যা যা থাকার কথা, যার যা যা করার কথা, সেই জিনিসটা আছে, সেই মানুষটা আছে, তারা তাই করে। এবং সেই জিনিসটা ঠিক জায়গায় রাখা, সেই মানুষটাকে ঠিক জায়গায় নেওয়া এবং তাদেরকে ঠিক জায়গায় ঠিক মতন কাজটা করানোর, এই পুরো জিনিসটা নির্ভর করে হচ্ছে একটা জবাবদিহি সম্পন্ন সরকারের উপরে, রাজনৈতিক কর্তৃত্বের উপরে। সেই জায়গাটা যদি মিসিং থাকে, তাহলে
বাকি সব জায়গাগুলোতে মিসিং থাকা শুরু হয়। স্যার Please. স্যার আমরা আরেকটা প্রশ্ন নিতে পারবো? আমাদের সময় খুবই সীমিত, আমাদের শেষ করতে হবে কারণ আমাদের সময় অলরেডি উই এক্সিডেড। তন্ময় মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন। তন্ময় মজুমদার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি যদি এই বিষয়টা নিয়ে, যেহেতু আপনি সরকারের সাথে আছেন, এই বিষয়টা নিয়ে যদি একটু মানে কোনো মতামত বা স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, বাট আমি আসলে আমি খুব ওয়ার্কআউট করি নাই। আমি জাস্ট দেখলাম যে ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা ওয়েবিনার করছেন, এর জন্য আমি পার্টিসিপেট করলাম। আমি আসলে আপনাদের কাছ থেকে শিখছি, আপনারা ডিসকাশন করছেন। আমি ওইভাবে আসলে কোনো মতামত, বা আমি যেহেতু পার্ট অফ ব্যুরোক্রেসি, আমি ওইভাবে কোনো কথা আসলে ওইভাবে বলার মতো কোনো প্রস্তুতি নেই। তো কিন্তু আমি আসলে যথেষ্ট উপকৃত হচ্ছি যে আপনারা কথা বলছেন এবং কথা কোনো সমস্যা নেই। আমি আসলে ওইভাবে স্বাস্থ্যখাত, ব্যুরোক্রেসি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ঠিক আছে তন্ময়, ঠিক, দ্যাটস পারফেক্ট। কোনো সমস্যা নেই। তন্ময় মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর একটা প্রশ্ন আমরা আপনাদেরকেও ধন্যবাদ। রাফাত আবরার, আপনি যদি একটা মতামত এই বিষয়টা নিয়ে, একটা মতামত বা কোনো একটা স্যারের জন্য কোনো একটা প্রশ্ন যদি আপনার থেকে থাকে। রাফাত আবরার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? প্লিজ স্যার, শুনতে পাচ্ছি স্যার। রাফাত, যদি কিছু বলেন আমাদের। স্যার আমার এই বিষয়টা নিয়ে ডিজাস্টারের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা বা আমার ধারণা খুবই ক্ষুদ্র স্যার। আমার এই যতটুকু আমি এই ব্যাপারটা নিয়ে স্যারের সাথে, কাজী মারুফুল স্যার এবং লোমান রহমান স্যার, ওনারা দুজনই আমার সরাসরি শিক্ষক। আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখেছি এই ধরনের বিষয়গুলো। স্যার, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে একটা ডিজাস্টার রিলেটেড ইস্যুস গুলো যখন থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি। কারণ আমার কাছে মনে হয় যে কোনো একটা ন্যাচারাল কোনো ডিসরাপশন থাকলে সেটা একটা হ্যাজার্ড বলা যেতে পারে, এবং একটা হ্যাজার্ডকে যখন সেই দেশের পলিটিক্যাল, ব্যুরোক্রেটিক এন্ড সেই দেশের অন্যান্য যে সকল ফ্যাক্টর গুলো আছে, স্টেট যখন তার রেগুলেটরি বডি এবং ম্যানেজমেন্টের দ্বারা সেই হ্যাজার্ডটাকে ম্যানেজ করতে এবং ভালনারেবিলিটিটাকে রিডিউস করতে, রিস্কটাকে রিডিউস করতে ফেইল হয়, তখনই সেই হ্যাজার্ডটা আসলে ডিজাস্টারে কনভার্ট হয়। প্যান্ডেমিক সিচুয়েশনে, কোভিডে যেই রকম সমস্যাটা দেখা গিয়েছে, মোটা দাগে আমি যদি বলতে চাই যে কোভিডে আমাদের ম্যানেজেবিলিটি, এবং স্যার যেটা বললেন অলরেডি যে ম্যাল কোঅর্ডিনেশনটা ছিল, আমফানে সেরকম একটা ম্যাল কোঅর্ডিনেশন ছিল না। এবং এটাও কিন্তু বলা যেতে পারে যে আমফানে ম্যাল কোঅর্ডিনেশন ছিল না, ঠিক আছে, আমফান আজকে 2020 সালের একটা সাইক্লোন, বাট আমরা যদি 1991 এর সাইক্লোনটাকে দেখে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা এত ভালো অবস্থায় ছিলাম না। সো এক্সপিরিয়েন্স একটা বড় জিনিস। যেই দেশগুলোতে আর্থকোয়েক সাধারণত বেশি হয়, তাদের আর্থকোয়েকের রেজিলিয়েন্সি বেশি থাকে। অন দা আদার হ্যান্ড, যেখানে স্যার আর্থকোয়েকটা কম হয়, সেখানে কিন্তু রেজিলিয়েন্সিটা অত বেশি থাকে না। সো কোভিড-19 কে আমরা, যদিও হ্যাঁ এটা অনেকাংশেই সত্য যে সরকারের একটা ম্যাল কোঅর্ডিনেশন ছিল, বাট যেহেতু এটা একদমই নতুন একটা পরিস্থিতি, আমরা এরকম একটা নোভেল সিচুয়েশন আমরা এর আগে কখনোই ফেস করিনি। সো আমরা সরকারকে সরাসরি ভাবে যদি এটা বলি যে না, সরকারের একারই দায়িত্ব এটা এবং সরকারেরই ফেইলিওরের জন্য এটা হচ্ছে, তো সেখানে আমি এই কথাটা না বল, তো আমরা কিছুটা আমরা তবে এটা সত্য, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল ইনক্যাপাবিলিটির জন্য একটা ডিজাস্টার হয়ে থাকে। এটাই আমি আমার দিক থেকে মনে করি। থ্যাংক ইউ আবরার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, ছোট্ট করে আরেকটা প্রশ্নের উপর 30 সেকেন্ডের মধ্যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফুল ইসলাম, শরীফ, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শরীফ, কি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শরীফ, শরীফ, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শরীফ মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছে না। হ্যালো, হ্যাঁ শরীফ, আপনি আপনি এখন একটু ছোট্ট করে কথাটা বলুন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি শরীফ।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার গতকাল নিউজে দেখলাম যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যে একটা তাদের কি বলে এটাকে জেনেটিক একটা ভ্যাকসিনের আবিষ্কার করার কথা বললেন গতকাল রাতেই। আমি একটা নিউজ দেখলাম। সো সেটা প্রাইস উনি বললেন যে $65 এবং বাংলাদেশের টাকা প্রায় 5,500 টাকা। এবং তিনি এটাও বললেন যে ইনি এটাকে বাংলাদেশ সরকারি হসপিটালগুলোতে একদম ফ্রি অফ কস্টে এটাকে প্রোভাইড করবেন। আর বাংলাদেশের যে প্রাইভেট হসপিটাল গুলো আছে যেখানে কোভিডের চিকিৎসা হবে ইন ফিউচারে যদি হতে পারে, তাহলে সেখানে এটাকে কিনতে হবে তাদের থেকে। সো স্যার এই দুইটা জায়গার মধ্যে যে সরকারি হসপিটালে ফ্রি অফ কস্টে দিচ্ছেন প্রথমে, কারণ আমাদের এমন একটা সিচুয়েশনে আমরা যাচ্ছি। হ্যাঁ, শরীফ, আমরা মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। স্যার আপনি যদি এখন ফ্লোরটা আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করব স্যার। থ্যাংক ইউ। ওয়েল, যেটা যেটা আবরার বললো, যে এটা তো ঠিকই যে ডেফিনেটলি একটা দুর্যোগ যদি আমরা অভ্যস্ত হয়ে উঠি, তাহলে আমাদের তো সেটাকে মোকাবেলা করার জন্য কতগুলো সক্ষমতা দাঁড়িয়েই যায়। অভিজ্ঞতা থেকে আমাদের ওভার টাইম আমরা যে ইনস্টিটিউশনাল মেমোরি গ্যাদার করি, সেটা দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে ম্যানুভার করা, এটা রিস্ককে কমিয়ে আনার চেষ্টা করি, ফলে সেটা তো আমাদেরকে অ্যাডভান্টেজ দেয়। এবং এটা কোনো সন্দেহ নেই যে এটা মানে রিস্ক তো থাকেই। এবং রিস্কটাকে, ভালনারেবিলিটিটাকে রিডিউস করার জন্য যত ব্যবস্থাগুলো নিতে পারবো তত রিস্কগুলো আমার কমে আসবে সোজা। অর্থাৎ তখন আমার ক্যাজুয়ালিটি এবং আমার এটা ক্ষয়ক্ষতি, ড্যামেজ, লস এগুলো অনেক বেশি কমে আসবে। তো সেটা ডিপেন্ড করে ওই ক্যাপাসিটির জায়গাটাই মূলত ডিপেন্ড করে হচ্ছে যে রাষ্ট্র, সরকার এবং অফকোর্স সরকারের বাইরে আরো যে সমস্ত এন্টিটি আছে তাদের সবার, মানে আমাদের যে স্ট্যান্ডিং অর্ডারস অফ ডিজাস্টার আছে, এটা কিন্তু কেবলমাত্র সরকার না, এটার সাথে কিন্তু সবাইকে যুক্ত করে। এটা স্কুলের মাস্টার কি করবেন, ইমাম সাহেব কি করবেন, ভলান্টিয়ার কি করবেন, এনজিওরা কি করবেন, এভরিওয়ান ইজ ইনক্লুডেড ইন দিস স্ট্যান্ডিং অর্ডার অফ ডিজাস্টার্স। তো আমার একটা মানে যে জায়গাটাতে ব্যাপার সেটা হচ্ছে যে কোভিডটাকে যদি আমরা দুর্যোগ হিসেবে নিতাম, তাহলে কিন্তু এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা আছে, এসওডি যেটা আছে, সেটার আওতায় কিন্তু এটা ব্যবস্থাপনা করার চিন্তা করা যেত। অর্থাৎ এইটাও কিন্তু ডিফাইন্ড আছে। আমার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা এক্সিস্টিং আছে, সেটার মধ্যেও কিন্তু এরকম মহামারীকেও একটা দুর্যোগ হিসেবে কিন্তু চিহ্নিত করা আছে। ফলে এটাকে আমরা যে ম্যাল কোঅর্ডিনেশনটা দেখেছি, সেটার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমার কাছে একটা আইন আছে, অ্যাক্ট আছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে, এসওডি আছে। এগুলোকে অ্যাপ্লাই করলে আমরা এটা কিন্তু ইমিডিয়েটলি এটা দিয়ে মানে আমরা এন্ট্রিটা পেতে পারতাম, ফলে এটা ঝামেলা হতো না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে ধরুন বেক্সিমকো ফার্মা, এই যে রেমডেসিভির বা যে ওষুধটা অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে আপনারা জানেন যে এটা একটা ট্রায়াল মেডিসিন। মানে এখনো তো কোভিড কে নিয়ন্ত্রণ করার বা ম্যানেজ করার জন্য কোনো মেডিসিন পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি। এটা পুরনো একটা ওষুধ। অর্থাৎ এটা সার্সের ইবোলাতে এটা প্রয়োগ করা হয়েছিল, কিছু কাজ হয়েছিল। এটা কোভিডের যে পেশেন্ট তাদের উপরে আমেরিকাতে কিছু কিছু সীমিত পর্যায়ে ট্রায়াল হয়েছে। তাতে দেখা গেছে যে সিরিয়াস পেশেন্টদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে কাজ করেছে, যদিও সেই সংখ্যাটা একটা সায়েন্টিফিক্যালি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট একটা সংখ্যা না। ফলে এটার ট্রায়াল থেকে আমাদের কোনো কনক্লুসিভ কোনো ডিসিশন এখানে একদমই নেই যে এটাতে কাজ করে। হাওয়ার এটা যেহেতু কিছুই কাজ করার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এটা প্রোডাকশন খারাপ বুদ্ধি না। কিন্তু ওয়েল, এটা আমেরিকাতে যারা কোম্পানিটা প্রডিউস করছে তারা কিন্তু তাদের হাসপাতালে ফ্রি দেওয়ার কথা চিন্তা করেছে। আবার এটা বাংলাদেশে আমরা জানি যে 6টা কোম্পানিকে এটা অনুমতি দেওয়া হয়েছে, তার মধ্যে 2টো অলরেডি প্রোডাকশনে চলে আসছে, এটা এবং আর একটা কোম্পানি। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা গ্রোয়িং মার্কেট, এটা কিন্তু পেশেন্টরা পাবে ফ্রি। কোম্পানি ফ্রি দিবে কিনা আমি শিওর না, আমি জানি না, দিতে পারে যদি তারা চ্যারিটি করে, দিতে পারে। কিন্তু আমি অতটা কনফিডেন্ট না যে কোম্পানি, সরকার হয়তো প্রকিউর করে পেশেন্টদেরকে হয়তো ফ্রি দিবে। আমি জানি না এক্স্যাক্টলি কি বলেছে স্যার, কি হবে। কিন্তু যদি সেটা দেয়ও, আমি ঠিক আস্থা রাখা খুব মুশকিল এই সমস্ত মুনাফামুখী কোম্পানিদের কাছে যে যারা এই সরকারি হাসপাতালগুলোতে ফ্রি দিবে। ওয়েল, মানে সস্তার নানান অবস্থার কথা আমরা জানি। একই ওষুধ, যেটা ফ্রি ওষুধ সেটার একরকম কাজ করে, যেটা টাকার ওষুধ সেটা একরকম কাজ করে, সেই উদাহরণ আমাদের দেশে আছে। তো আমি মনে করি যে এই ট্রায়াল ওষুধটাকে বাজারজাত করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত। এটার যেহেতু প্রয়োগে কোনো কনফার্মিটি নেই, ফলে এটা যত্রতত্র এটাকে অ্যালাউ করা উচিত না। এটা নিয়ন্ত্রিত ব্যবহার করা উচিত, এবং এখানে দিয়ে মুনাফা করে নিয়ে উঠে যাবে কোনো কোম্পানি, সেই সুযোগটা অবশ্যই আমাদের সরকার এখানে কঠোরভাবে
নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করছি। স্যার অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ যারা আজকে আমাদের এই ওয়েবিনারে উপস্থিত ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা উপস্থিত থেকেছেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা এখানে দেখতে পেরেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাইরেও আরো অনেকে আমাদের পরিচিত মহল থেকে আমাদের ওই লাইভ ওয়েবিনারে জয়েন করেছেন। আমি আর কথা বাড়াবো না, আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে আলোচনা। আমি আর কিছু না বলে স্যারের যদি শেষ কোনো কথা থাকে স্যার বলবেন, দেন আমাদের আলোচনা আজকে এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যদি ধন্যবাদ বা শেষ কোনো কথা আপনার থাকে স্যার। না, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সবার প্রতি, আপনাদের সবার প্রতি, যারা এই দুপুর বেলায় খেয়ে এবং না খেয়ে এখানে বসে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং এটা আমরা এটা হচ্ছে যে সর্ট অফ চানাচুর মুড়ির আমরা একটা ক্রিসপি কিছু বলার চেষ্টা করলাম, অর্থাৎ ক্রিসপি অর্থাৎ মানে জিনিসটা তো খুব সিরিয়াস ডিসকাশন আমরা নিতে পারিনি। তো আপনাদের মনোযোগের জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ যে এই 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 আয়োজনগুলো কন্টিনিউ করছে। এটা করতে হবে আসলে, সবাই বসে না থেকে আমরা যতটুকু পারি আমাদেরকে একটু শান্ত করার চেষ্টা করি, একটু মানে যে এনগেজমেন্টটা হলাম, এই যে সবার সাথে আপনি দেখা হলো, দ্যাট ইজ সামথিং which is which is most important outcome of this entire interaction. So wish you all the best. Eid Mubarak. Stay safe and stay happy. আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।